থেকে উঠে যাচ্ছে। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে পাঁপড়গুলো ভাজা হয়ে যাচ্ছে। প্রতিটা পাঁপড় কিন্তু একই রকমভাবে উঠে আসছে, একটুও ভেঙে যাচ্ছে। পাঁপড়টা কত সুন্দর সাদা ধপধপ করছে, দেখুন কতটা পাতলা হয়েছে। দেখুন আমার হাতটা কিভাবে দেখা যাচ্ছে, খুব সুন্দর পাঁপড়টা ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখুন পুরো মুখে দিলেই মিলিয়ে যাবে। এতে কিন্তু 150-200 পিসও হয়ে যাবে, যে সকল প্রতিটা পাঁপড়ই একই রকম হয়েছে। আজকে সাবুর পাঁপড় বানাবো বলে এখানে আমি পুরো 1 বাটি সাবু নিয়ে নিয়েছি। এটা নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে দারুণ মজার একটি রেসিপি। আর সেটা হলো সাবুর পাঁপড়। মাত্র একটি উপকরণে শুধুমাত্র সাবু দিয়ে আপনারা এই পাঁপড়টা বানিয়ে নিতে পারবেন। তাছাড়া আপনারা হয়তো অনেক রকমের পাঁপড় দোকান থেকে কিনে খেয়েছেন কিংবা বাড়িতে বানিয়েছেন, তবে যে একবার এই সাবুর পাঁপড়টা খাবে সে কিন্তু আর অন্য কোনো পাঁপড় খেতে চাইবে না, কারণ এই পাঁপড়টা খেতে খুবই ভালো লাগে আর বানিয়ে নেওয়াও ভীষণই সহজ। একসাথে বেশি করে পাঁপড় বানিয়ে আপনারা সারা বছরের জন্য রেখেও দিতে পারবেন। তো আজকে রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো, আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। এর আগেও আমি বেশ কয়েক রকমের পাঁপড় বাড়িতে বানিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আমার মনে হয় সবচেয়ে সহজ পদ্ধতিতে যদি কোনো পাঁপড় বানানো যায় আর কম সময়ের মধ্যে, তাহলে এই সাবুর পাঁপড় খুব কম সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আজকে সাবুর পাঁপড় বানাবো বলে এখানে আমি পুরো 1 বাটি সাবু নিয়ে নিয়েছি। এটা বড় দানার সাবু রয়েছে, আপনারাও পারলে বড় দানার সাবুটা নেবেন, সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি ভিজে যায় এই সাবুটা। তো আমি ঘন্টাখানেক আগে থেকে সাবুটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে ভিজে গেছে। তো এখানে আমি একটা বাটি মেপে নিয়েছি, আপনারাও কাপ, বাটি কিংবা গ্লাস মেপে সাবুটা নিয়ে নেবেন। আর এই 1 বাটি সাবু দিয়ে কিন্তু পুরো 100 কিংবা 150 পিস পাঁপড় হয়ে যাবে। যদি একটু মাঝারি সাইজের পাঁপড় করেন সেক্ষেত্রে 150 পিস হয়ে যাবে, আর যদি একটু বড় বড় সাইজের পাঁপড় করেন পুরো 100 পিস পাঁপড় হয়ে যাবে। সেজন্য বলবো বেশি করে সাবু নেওয়ার দরকার নেই, এরকম 1 বাটি বা 1 কাপ নিয়ে নেবেন সাবু, দেখবেন অনেকগুলো পাঁপড় বানিয়ে নিতে পারবেন। তো এবার আমি এই সাবুটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সাবুর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আজকের পাঁপড় বানাতে গিয়ে সাবু তো আমার লাগছেই, আর সেই সাবুর সাথে আরও একটা মেন জিনিস লাগবে, সেটা হলো জল। তো জলটা কিন্তু ধাপে ধাপে আর মেপে দিতে হবে। তো আমার কিন্তু এই 1 বাটি সাবুর জন্য পুরো 7 বাটি লাগবে জল। তো 7 বাটি জল আমি প্রথমেই একসাথে দেবো না, 1 বাটি জল এখন নিয়েছি। এই 1 বাটি জল এখন আমি সাবুর মধ্যে দিয়ে সাবুটাকে পেস্ট করে নেব। ঢাকনা লাগিয়ে এবার মিক্সিতে ঘুরিয়ে নেব। সাবুটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এবার একটু ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে, কারণ সাবুটা পেস্ট করার সময় যদি সাবুর দানাটা একটু গোটা গোটা থেকেও যায় তাহলে কিন্তু ছাঁকনির ওপরে থেকে যাবে। এই দেখুন, দেখেই বোঝা যাচ্ছে একটু আধটু দানা দানা রয়েছে, ওই জন্য এটাকে একটু ছেঁকে নিতে হবে। আর এই যে গোটা গোটাগুলো রয়েছে মোটা মোটা হয়ে রয়ে, এইগুলো কিন্তু আবারও মিক্সিতে ঘুরিয়ে নেওয়া যাবে। উনান জেলে নিয়েছি, এবার কড়াইতে আমি জলটা দিয়ে দেব। তো 7 বাটির মধ্যে 1 বাটি জল তো আমি আগেই দিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেব 4 বাটি জল। চার বাটি জল দিয়ে দিলাম, এবার জলটাকে খুব ভালো করে গরম করে নেব। আর যে বাটি বা কাপ মেপে আপনারা সাবু নেবেন সেই একই বাটি কাপ মেপে কিন্তু জলটা দেবেন। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি ছেঁকে রাখা সাবুর পেস্টটা জলের মধ্যে সুন্দর করে মিশিয়ে নেব। তবে কিন্তু একসাথে বেশি করে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, আর জলের সাথে সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে দেবো আর এইভাবে ভালো করে মেশাবো। সাবু জলের এই মিশ্রণটা কিন্তু একেবারে সাদা ধপধপ করবে, আরও যত ঘন হবে তত কাঁচের মতো পুরো স্বচ্ছ হয়ে যাবে। পুরোটাই ভালো করে দিয়ে দেব। এবার আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব আর জাল দেব, দিয়ে দিয়ে কিন্তু এই মিশ্রণটা ঘন করে নেব। মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন করে নিয়েছি, এই দেখুন কতটা ঘন হয়ে গেছে আগের থেকে, আরও কিন্তু স্বচ্ছ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে একদম কাঁচের মতো হয়ে যাবে। তো ঠিক এই সময় আমি আরও 2 বাটি জল দিয়ে দেব। 7 বাটির মোট 5 বাটি জল আমি আগে দিয়েছি, আর 2 বাটি বাকি রয়েছে, এই সময় দিয়ে দেব।
জল দেওয়া কমপ্লিট, আর জল দিতে হবে না। আবারও আমি একই রকমভাবে এইভাবে নাড়তে থাকবো, নেড়ে নেড়ে আবারও মিশ্রণটা ঘন করে নেব। তো জলটা কিন্তু আপনাদেরকে এইরকম স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে দিতে হবে, তাহলেই পাঁপড়টা একদম পারফেক্ট হবে। যখন পাঁপড়টা শুকিয়ে যাবে না, একটা পাঁপড় ফেটে যাবে না, সুন্দরভাবে যেখানেই দেন না, যাতেই দেন আর কি পাঁপড়টা শুকনো হতে, সেখান থেকে উঠে আসবে। মিশ্রণটাকে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, করে করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। এই দেখুন কড়ার ধারে ধারে একদম পাতলা যে কাগজ হয় সেই রকম কিন্তু হয়ে গেছে, দেখলেই বোঝা যাবে। একটা দেখাচ্ছি দেখুন একটা চামচ দিয়ে, যেগুলো ধারে ধারে লেগেছিল না সেইগুলো কাগজের মতো হয়ে গেছে। দেখে বুঝতে হবে যে পাঁপড়ের জন্য মিশ্রণটা একদম রেডি। তো এবার আমি পাঁপড়টাকে একটু টেস্টি করার জন্য এখানে দিয়ে দেবো লবণ। লবণটা তো দিতেই হবে, আপনারা মশলা পাঁপড় করলেও হবে বা এমনি নর্মাল সিম্পলভাবে রাখলেও হবে। লবণটা দেবেন, তবে একটু কম করে দেবেন, কারণ পাঁপড়টা শুকিয়ে যাওয়ার পর না লবণটা একটু বেশি মনে হবে। সেজন্য আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। আর তো আপনারা পাঁপড়টাকে এরকম সিম্পল অবস্থায় রাখতে পারেন, অর্থাৎ এরকম সাদাই হয়ে থাকবে, তো শুধু সাবুর খেতে লাগবে। তো আর একটু টেস্টি বা আর একটু মানে টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দেবো একটু কালো জিরে। তো এখানে আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেবো শুকনো লঙ্কা কুচি। তো এতে করে পাঁপড়টা খেতেও খুবই ভালো লাগবে, আর এই লাল কালোতে সাদার সাথে মিশে দারুণ লাগবে পাঁপড়টা দেখতে। তো এটাকে খুব সুন্দর করে এই মিশ্রণের সাথে একটু মিশিয়ে নেব। মিশ্রণটা ঠিকঠাক ঘনত্বের রয়েছে কিনা আরও ভালোভাবে বোঝার জন্য যে কোনো একটা প্লেট বা থালার মধ্যে একটুখানি মিশ্রণ এইভাবে দিয়ে দেবেন এক জায়গাতে। যদি দেখেন যে জিনিসটা চারিদিকে বেশি করে আর কি ছড়িয়ে পড়ছে, গড়িয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে এখনও বাকি রয়েছে। কিন্তু দেখুন এক জায়গাতে বসে রয়েছে, এদিক ওদিক যাচ্ছে না, তার মানে কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি এই মিশ্রণটা একটা বড় জায়গার মধ্যে ঢেলে নেব। কড়াই থেকে মিশ্রণটাকে একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিতে হবে, কারণ এই মিশ্রণটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এইভাবে একটু নাড়াচাড়া করব, তাতে করে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এই মিশ্রণটা। পাঁপড়গুলোকে এবার রোদ্দুরে দিয়ে দেবো। তো ছাদের ওপর একটা সাদা প্লাস্টিক এইভাবে পেতে নিয়েছি। এবার আমি এক চামচ করে এইভাবে নিয়ে নেব। এক চামচ হলে কী হবে, বড়ো সাইজের পাঁপড় হবে, আর হাফ চামচ হলে ছোটো সাইজের। তো হাফ চামচ নিয়ে নিচ্ছি। নিয়ে এবার প্লাস্টিকের ওপরে এইভাবে দিয়ে পিছন দিক দিয়ে এইভাবে ঘুরে একটু বড় করে নেব। যেহেতু সাবুর মিশ্রণ একদমই কাঁচের মতো সাদা স্বচ্ছ, সেজন্য প্লাস্টিকের সাথে আর ছাদের ওপরে পড়ে কিছু বোঝা যাচ্ছে না, এখন এতটাই রোদ্দুরের চাপটা দিয়েছে। ছাদে দিলে পাঁপড়টা তাড়াতাড়ি হয়ে যাবে, একদিনের রোদ্দুরেই হয়ে যাবে, কারণ নিচে থেকে একটা তাপ পাবে, ওপর থেকে। পুরো প্লাস্টিকটার মধ্যে ভরে গেছে, আর এখন এতটাই রোদ্দুর যে কিছুই দেখা যাচ্ছে না। তো শুকনো হয়ে যাক, বিকেলবেলা যখন পাঁপড়গুলো তুলবো আপনাদেরকে আবার দেখাবো। পাঁপড়গুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে। কালকের পাঁপড়গুলো রোদ্দুরে দিতে দিতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো যেদিন আর কি তাড়াতাড়ি মানে রোদ্দুর উঠবে আর পাঁপড়গুলো দিতে পারলে 9টা-10টার দিক থেকে, তাহলে কি হবে, সারাদিনের মধ্যে পাঁপড়টা শুকিয়ে যাবে, বিকেলবেলাতে তুলে নিতে পারবেন। তো আমার পাঁপড়টা দিতে দিতে প্রায় 12টা, 12:30 বেজে গেছিলো, যার জন্য অল্প কিছুক্ষণ রোদ্দুর পেয়েছিল। তো সেজন্য পাঁপড়গুলো বিকালবেলা শুকিয়ে গেছিলো, আমি আর প্লাস্টিক থেকে তুলিনি। সারা রাত এইভাবে ঘরের মধ্যে খেলিয়ে রেখেছিলাম। এবার সকালবেলাতে পাঁপড়গুলো তুলে নেব। আর যখন না প্লাস্টিক থেকে পাঁপড়গুলো তুলবেন, একটু
পারে, ভাঙে না যদিও ভেঙে যেতে পারে, তবে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম রাত্রে রেখে সকালবেলা কিংবা বিকেলবেলা একটু কিছুক্ষণ পর যদি তোলেন সেক্ষেত্রে খুব সুন্দরভাবে প্লাস্টিক থেকে উঠে আসে। আর পাঁপড়গুলো এতটাই পাতলা আর এতটাই সাদা যে প্লাস্টিকের মধ্যে রয়েছে, আমি মানে আপনারা থেকে বুঝতে পারছেন কি না আমি বলতে পারছি না, একদম প্লাস্টিকের সাথে যেন সেট হয়ে গেছে। এই দেখুন যে কানাগুলো উঠে আছে সেদিক দিয়ে এইভাবে টান দিলে কত সুন্দরভাবে পাঁপড়টা উঠে যায়। দেখুন কতটা পাতলা হয়েছে, দেখুন আমার হাতটা কিভাবে দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে না। তো এইভাবে এখন আমি পাঁপড়গুলোকে তুলে নেব। সাদার ওপর এই লাল কালোটা পড়ায় খুব সুন্দর লাগছে পাঁপড়টা, প্লাস্টিক থেকে তো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এখন দেখুন কতটা কড়মড় করছে, একেবারে শুকনো হয়ে গেছে, এখনই পাঁপড়টা ভাজা যাবে। তবে যদি আপনারা বেশি দিনের জন্য সংরক্ষণ করে রাখতে চান তো পাঁপড়টা প্লাস্টিক থেকে তোলার পর একটু রোদ্দুরে আবারও একটু শুকনো করে নেবেন, তাহলে আর কখনোই শুকনো করতে হবে না, যখন ইচ্ছা হবে বাড়িতে ভেজে নিতে পারবেন। এইভাবে পাঁপড় তুললে একটাও পাঁপড় কিন্তু ভাঙবে না, ফাটবে না। পাঁপড়টা দেখুন একদমই গোটা গোটা রয়েছে। প্রতিটা পাঁপড় কিন্তু একই রকমভাবে উঠে আসছে, একটুও ভেঙে যাচ্ছে না। কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। পাঁপড়গুলোকে ভাজার জন্য এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আর বেশ অনেকগুলো পাঁপড় হয়েছে, পাতলা পাতলা পাঁপড় বলে একসাথে রয়েছে তাই বোঝা যাচ্ছে না। এখানে আমি বড় বড় সাইজের পাঁপড়গুলো বানিয়েছি বলে প্রায় 100-র বেশি কিন্তু হয়ে যাবে যদি আমি গুনি। আর যদি আপনারা এর থেকে ছোট সাইজের করতে চান সেক্ষেত্রে কিন্তু 150-200 পিসও হয়ে যাবে। যে সকল বাড়ির বাচ্চারা যখন তখন চিপসের জন্য বায়না করে, আপনারা চিপসের সাইজে ছোট ছোট করেও পাঁপড়গুলো বানাতে পারে, কিংবা এই পাঁপড়গুলোও ভেজে দিলে দেখবেন ওরা চিপস না খেয়ে এই পাঁপড়টা অনায়াসে খেয়ে নেবে। আর এবারে এই পাঁপড়গুলোকে সব একসাথে না ভেজে একটা কৌটোতে করে ভরে আমি রেখে দেব, আর কিছুটা পাঁপড় ভেজে নেব। তো আপনারা ওরকমই করবেন, একসাথে বেশি করে পাঁপড় ভেজে মানে বানিয়ে নেবেন, তারপরে কিছুটা পাঁপড় কৌটোতে করে ভরে রেখে দেবেন আর কিছু পাঁপড় ভেজে খাবেন। আর যখনই ইচ্ছা হবে তখনই পাঁপড়গুলো ভেজে খেতে পারবেন আর রোদ্দুরে দিতে লাগবে না। তাহলে চলুন এবার উনানের কাছে চলে যায় আর পাঁপড়গুলো ভেজে। পাঁপড়গুলো ভাজবো বলে সাদা তেল আমি আগে থেকে কড়াইতে দিয়ে গরম করে নিয়েছি। আর এই তেলটা না খুব ভালো করে গরম করতে হবে, ওপর থেকে এরকম তাপ উঠবে, একটু দেখে নেবেন। তো তেলটা গরম হলেই পাঁপড়গুলো ভেজে নিতে হবে। তো একটা পাঁপড় আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দেওয়ার সাথে সাথেই দেখুন পাঁপড়টা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল। তেলটাকে একটু নাড়িয়ে এইভাবে পাঁপড়টা ভেজে নিতে হবে। কত সুন্দর লাগছে দেখুন পাঁপড়টা। আরও একটা দিয়ে দেব, কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর বেশ বড় বড়ও হচ্ছে। আর পাঁপড়ের রঙটা শুধু দেখছেন কতটা সাদা ধপধপ করছে। কয়েক সেকেন্ডের মধ্যে পাঁপড়গুলো ভাজা হয়ে যাচ্ছে। যতগুলো পাঁপড় আমি ভাজবো বলে নিয়েছিলাম সবগুলো পাঁপড় ভেজে নিয়েছি। বেশ অনেকগুলো পাঁপড় কিন্তু আমি ভেজেছি, আর বাকিগুলো রেখে দিয়েছি পরে কোনো দিন ভেজে খাবো। দেখুন কত সুন্দর হয়েছে। এই পাঁপড়গুলো হয়তো দোকান থেকে কিনতে পাওয়া যায় না, তবে বাড়িতে বানিয়ে খেতে হয়। তবে এত ভালো খেতে লাগে যেই পাঁপড় যে একবার খাবে সে কিন্তু অন্য কোনো পাঁপড় খেতে চাইবে না। পাঁপড়টার রং আর দেখতে এত সুন্দর হয়েছে যে সামনে থাকলে মানে এমনি থেকেই খেতে ইচ্ছা করবে। দেখুন সাদা পাঁপড় আর তার উপরে লাল আর কালোর, মানে এত সুন্দর লাগছে এমনিই খেতে ইচ্ছা করছে। কত সুন্দর পাঁপড়টা ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন, পুরো মুখে দিলেই মিলিয়ে যাবে। প্রতিটা পাঁপড়ই একই রকম হয়েছে। শুধুমাত্র সাবু দিয়ে বানানো পাঁপড় তো খেতে এতটাই ভালো লাগে, একবার আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবে না। তাছাড়া বাচ্চারা তো বাড়িতে চিপসের জন্য বায়না করে, তো অনেক সময় কি হয় দোকান থেকে চিপস কিনে দিতে গেলে আমরা নিজেরাই ভয় পেয়ে যাই শরীর খারাপের ভয়ে। তো আপনারা এরকম বাড়িতে সাবুর পাঁপড় যদি বানিয়ে রাখেন না, এই পাঁপড়টা ভেজে দেবেন, দেখবেন ওরা চিপসের বদলে কিন্তু এটাই খেয়ে নেবে, অথচ ভালোবেসেই খাবে, এতটাই টেস্টি হয়।
বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই খেতে পারবে পাঁপড়টা। আর বানানো কতটা সহজ সেটা তো আপনারা দেখতে পেলেনই। তো অবশ্যই করে এই রকম রোদ্দুরে আপনারা পাঁপড়টা বানিয়ে নেবেন। আর এখন যা রোদ্দুর যাচ্ছে না, খুব বেশি রোদ্দুর না বা খুব কম না, একদিনের মধ্যে পাঁপড় শুকিয়ে যাবে। দারুণ লাগছে, একটা খেলে মন ভরবে না। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সাবুর পাঁপড়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।